Dear friends, welcome to my channel. আজকে আবার কতগুলো বেঙ্গলি ফ্রেজের ইংরেজি নিয়ে এসেছি। এগুলো তোমাদের বোঝাবার চেষ্টা করব। দেখো বুঝতে পারো কি না, সিচুয়েশনটা দেখো এবং ফ্রেমিং অফ দ্য সেন্টেন্স খেয়াল করো। একটা সেন্টেন্সের ফ্রেমিং যদি খেয়াল করো তাহলে অসংখ্য সেন্টেন্স সেইভাবে তৈরি করতে পারবে। তাহলে দুটো পার্ট আমরা খেয়াল করব। একটা পার্ট হচ্ছে বেঙ্গলি ফ্রেজের ইংরেজি একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে ফ্রেমিং অফ দ্য সেন্টেন্সেস। ওকে, তাহলে দেখো এখানে আমি তিনটে ফ্রেজ লিখেছি। বেশ ভালো কথা, সুখ দুঃখ, আশানুরূপ। বেশ ভালো কথা বলতে ওয়েল অ্যান্ড গুড, সুখ দুঃখ ওয়েল অ্যান্ড ও, আশানুরূপ আশানুরূপ মানে যতটা আশা করা হয়েছে, যেমনটা কাঙ্ক্ষিত সে ততটাই, সেক্ষেত্রে আপ টু দ্য মার্ক। ইংরেজিগুলো দেখা যাক। এখানে আছে দেখো, সে যদি আসে খুব ভালো হয়। কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে একটা করিতকর্মা লোক যে সব কিছু ম্যানেজ করতে পারে এরকম একটা লোকের দরকার। যে কোনো একজন ব্যক্তি, রামবাবু শ্যামবাবু যদুবাবু যেই হোক, সে যদি আসে তাহলে সবটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে যাবে। সেরকম ক্ষেত্রে আমরা বলি অমুকে এলে খুব ভালো হয়। সে যদি আসে খুব ভালো হয়। কী হবে ইংরেজিটা? সিম্পল ইংরেজি, ইট ইজ ওয়েল গুড ইফ হি কামস। সে যদি আসে খুব ভালো হয়, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড ইফ হি কামস। একটা হতে পারে। তারপরটা দেখো, তুমি যে পড়ায় মনোযোগী হয়েছো খুব ভালো কথা। একটা ছেলে পড়াশোনা করে না, ঘুরে বেড়ায়, খেলাধুলো করে খালি। তারপর একটা সময় এলো সে নিজের পড়াশোনায় খুব মনোযোগ দিল, তখন বাড়ির লোকজন কী বলে? তুমি যে খুব মনোযোগী হয়েছো, পড়াশোনায় মন দিচ্ছ, এটা খুব ভালো কথা। মনোযোগী হওয়া অ্যাটেন্টিভ, অ্যাটেনশান হচ্ছে মনোযোগ, মনোযোগী হওয়া টু বি অ্যাটেন্টিভ। তুমি যে মনোযোগী হয়েছো, দ্যাট you became attentive, অথবা you have become attentive। হ্যাভ দিলে পরে become হবে, অথবা যদি past indefinite হয় তাহলে you became attentive। তাহলে ইংরেজিটা কী হবে? তুমি যে পড়ায় মনোযোগী হয়েছো খুব ভালো কথা, এইটা আগে আসবে। ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড যে তুমি পড়ায় মনোযোগী হয়েছো, দ্যাট ইউ বিকেম অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভের পরে প্রিপোজিশন বসে টু, বিকেম অ্যাটেন্টিভ টু ইয়োর স্টাডিজ, টু ইয়োর studies. It is well and good that you became attentive to your studies. এই যে you became attentive, এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবেও ব্যবহার করতে পারি। দ্যাট, সেখানে বলবো আমরা you have become, you have become। বিকেমের জায়গায় বিকাম হলো কেন? বিকেমটা হচ্ছে বিকামের পাস্ট ফর্ম, মানে সেকেন্ড ফর্ম, আর বিকেমটা হচ্ছে বিকামের থার্ড ফর্ম। তাহলে বিকেম, বিকাম, তাহলে দ্যাট ইউ হ্যাভ বিকাম অ্যাটেন্টিভ টু ইয়োর স্টাডিজ, মানে বিকাম পরে এই জায়গাটা আর কি, ইউ বিকামের জায়গায় ইউ হ্যাভ বিকাম, এইটা হলো। It is well and good that you have become attentive to your studies। হলো খুব ভালো কথা, সে শেষ পর্যন্ত বুঝতে পেরেছে। দেখো, বুঝতে পারা ইংরেজি আন্ডারস্ট্যান্ড। আবার কাউকে কোনো ব্যাপারে, কোনো সমস্যার ব্যাপারে বোঝানো হচ্ছে, একটা ঘটনা কীভাবে ঘটেছে সেই সম্পর্কে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে, সেক্ষেত্রে তাকে বোঝানোর ক্ষেত্রে সেই ইংরেজিটা হবে
কনভিন্স, যে হ্যাঁ এইভাবেই ঘটেছে, এই জন্যই এটা হয়েছে, এরকম ক্ষেত্রে আমরা ইংরেজি করি কনভিন্স। তাহলে এখানে ভালো কথা যে সে শেষ পর্যন্ত বুঝতে পেরেছে, এই বোঝাটা কোন বোঝার কথা বলছি সেই অনুযায়ী আন্ডারস্ট্যান্ড হবে অথবা কনভিন্স হবে। আবার কনভিন্স মানে রাজি করানো, এটাও হয়। যদি বলি শেষ পর্যন্ত সে রাজি হয়েছে, সেখানেও কনভিন্স ব্যবহৃত হতে পারে। তাহলে খুব ভালো কথা যে সে শেষ পর্যন্ত বুঝতে পেরেছে, শেষ পর্যন্ত অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত অ্যাট লাস্ট, খুব ভালো কথা যে একই রকম, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, it is well and good, it is well and good, যে দ্যাট দেখো হয়েছে, পেরেছে, বুঝতে পেরেছে, প্রেজেন্ট স্বাভাবিকভাবে আমাদের মনে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কিন্তু আমরা এটা প্যাসিভে করব, যেমন ইজ ডান করা হয়, ইজ আন্ডারস্টুড বোঝা গেছে, ইজ পেইন্টেড রং করা হয়েছে, এরকম হয় আর কি। তাহলে ইট ইজ ওয়েল অ্যান্ড গুড দ্যাট হি ইজ কনভিন্সড, শেষ পর্যন্ত অ্যাট লাস্ট। তাহলে ইট ইজ ওয়েল অ্যান্ড গুড দ্যাট হি ইজ কনভিন্সড অ্যাট লাস্ট। এটা বোঝার ব্যাপারে যদি আমরা বলতাম, ধরো কোনো একটা কাজ বোঝানো হচ্ছে, কী করে কাজটা করতে হবে এরকমভাবে বোঝানো হচ্ছে, অথবা একটা অঙ্ক বোঝানো হচ্ছে, অঙ্কটা কীভাবে হলো, কেন হলো, কোন ফর্মুলাটা কেন ব্যবহার করলো, সেরকম ক্ষেত্রে যদি বোঝায় তাহলে সেখানে হবে আন্ডারস্ট্যান্ড। তাহলে ইট ইজ ওয়েল অ্যান্ড গুড দ্যাট হি তখন ইজ আন্ডারস্টুড হবে না, হি ইজ আন্ডারস্টুড বলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। ইট ইজ ওয়েল অ্যান্ড গুড দ্যাট হি আন্ডারস্টুড অ্যাট লাস্ট। তাহলে হি ইজ কনভিন্স যেটা, সেখানে আমরা বলবো হি আন্ডারস্টুড অ্যাট লাস্ট। আন্ডারস্টুড ব্যাপারগুলো ভালো করে একটু খেয়াল করে নিও। হি আন্ডারস্টুড অ্যাট লাস্ট মানে বুঝতে পেরেছিল, এটাই আমরা বলব, ঠিক আছে। এইবার দেখা যাক, আমি সুখে দুঃখে সর্বদা তোমার সাথে থাকবো। সুখে দুঃখে ইংরেজি কি? ওয়েল অ্যান্ড গুড, ওয়েল অ্যান্ড ও, ঠিক আছে। তাহলে আমি থাকবো, থাকা ইংরেজি কি? থাকা ইংরেজি তো আমরা জানি লিভ, কিন্তু এখানে তো লিভ হবে না, থাকবো মানে সঙ্গে থাকবো, হব তোমার সঙ্গে হব, আই উইল বি, আই শ্যাল বি, আই শ্যাল বি অলওয়েজ উইথ ইউ। আমি তোমার সঙ্গে থাকবো, আই শ্যাল বি অলওয়েজ উইথ ইউ। কোথায়? সুখে দুঃখে, ইন ওয়েল অ্যান্ড ও। I shall be always with you in well and সুখে দুঃখে আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। সেই জন্য বি কথাটা, বি মানে হওয়া, তাহলে আমি আই শ্যাল বি, আমি থাকবো, আমি হব, এরকম বোঝায়, ঠিক আছে। তারপর দেখো, রাম সবসময় সুখে দুঃখে আমার সাথে ছিল, পাস্ট টেন্স, বি মানে থাকা, সে ছিল, হি হ্যাড বিন, সে ছিল, হি হ্যাড বিন, রাম ছিল, রাম হ্যাড বিন। তাহলে কী হবে, ইংরেজিটা কীরকম হবে? রাম অলওয়েজ হ্যাড বিন, always had been with me in well and এখানে দেখো, এই যে রাম অলওয়েজ হ্যাড বিন উইথ মি ইন ওয়েল অ্যান্ড ও, এখানে কখনো কখনো বা কেউ কেউ এখানে এরকমও ব্যবহার করতে পারে যে রাম অলওয়েজ হ্যাড বিন উইথ মি ইন মাই ওয়েল অ্যান্ড ও। এই মাই কথাটাও সময়ে সময়ে ব্যবহার করা হয় আমার সুখ দুঃখে।
কিন্তু এটা আননেসেসারি, এটা প্রয়োজন নেই। এটা শুধু রাম অলওয়েজ হ্যাড বিন উইথ মি ইন ওয়েল অ্যান্ড ও, এইটুকু বললেই হবে। সুখে দুঃখে যে সবসময় কাছে থাকে সেই তো প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু ট্রু ফ্রেন্ড, প্রকৃত বন্ধু ইংরেজিতে ট্রু ফ্রেন্ড। তাহলে সুখে দুঃখে যে সবসময় কাছে থাকে, হি হু, সে যে, হি হু always be, always be he who always be in well and ও, এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট। হি হু অলওয়েজ বি ইন ওয়েল অ্যান্ড ও ইজ এ ট্রু ফ্রেন্ড, ইজ এ ট্রু ফ্রেন্ড। দেখো অলওয়েজ বি, এই বি এর ক্ষেত্রে আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি। ধরো হি হু অলওয়েজ রিমেইন, হি হু অলওয়েজ রিমেইনস, রিমেইন মানেও থাকা। হি হু অলওয়েজ রিমেইনস, তাহলে রিমেইনস হবে ইন ওয়েল অ্যান্ড ও ইজ এ ট্রু ফ্রেন্ড। এটাকে আমরা আরেকটা রকমভাবে বলতে পারি, যে ট্রু ফ্রেন্ডের জায়গায় বলা যেতে পারে ইজ এ ফ্রেন্ড ইনডিড, ইজ এ ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড ইনডিড। ইনডিড মানে বাস্তবিক পক্ষে, বাস্তবিক পক্ষে সেই প্রকৃত বন্ধু। বোঝা গেল? এইভাবে আমরা বলতে পারি। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। আশানুরূপ, আপ টু দি মার্ক, যতটা হওয়া উচিত, যতটা আশা করা হয় ততটা হওয়া। তাহলে তার পরীক্ষার ফল আশানুরূপ হয়নি। হ্যাজ নট বিন, আমরা যদি ইংরেজি পারফেক্ট টেন্স ইংরেজি করি তাহলে হিজ রেজাল্ট হ্যাজ নট বিন আপ টু দ্য মার্ক, এরকমই হওয়া উচিত ইংরেজিটা, বা হয়। কিন্তু আমরা এটাকে কীরকমভাবে বলবো? হিজ রেজাল্ট ইজ নট আপ টু দ্য মার্ক, his result is not up to the mark। হ্যাঁ, আসলে এইটা হয়নি, হয়েছে, হয়নি এরকম থাকলে যেটা করা হয়, মানে ইংরেজিটা যেরকমভাবে মনে হয়, যেরকম হবে বলে মনে হয়, his result RESU, result has not been up to the mark। অর্থাৎ ওয়ার্ড অনুযায়ী যদি আমরা ইংরেজিটা পড়ি তাহলে হবে হিজ রেজাল্ট হ্যাজ নট বিন আপ টু দ্য মার্ক। কিন্তু আমরা যে কথাটা বলি, আমাদের সবসময় মূল উদ্দেশ্য হচ্ছে মনের ভাবটা প্রকাশ করা, যেন লোকে ভালো বুঝতে পারে। সেই জন্য এই সেন্টেন্সটা আমরা ব্যবহার না করে এইটা করব, হিজ রেজাল্ট ইজ নট আপ টু দ্য মার্ক। তারপরে দেখো অর্থনৈতিক ঘোষণা আশানুরূপ না হওয়ায় জনসাধারণের মনে উদ্বেগ বাড়ছে। এই যে ইংরেজিটা দেখো, এখানে অর্থনৈতিক ঘোষণা ইংরেজিতে কী হবে? ইকোনমিক ফোরকাস্ট, ইকোনমিক ফোরকাস্ট। আবহাওয়ার ঘোষণা ওয়েদার ফোরকাস্ট। তাহলে ব্যাপারটা কী হচ্ছে? ধরো বাজেট একটা প্রস্তাব এসছে, সে বাজেটে একটা বিভিন্ন ব্যাপারে ঘোষণা করা আছে। দেখবে বাজেটের সময় সবার মনে একটা উৎসাহ থাকে, বাজেটে কী হলো। সেখানে অর্থনৈতিক যে ঘোষণা হয়েছে, তো বিভিন্ন ট্যাক্স হয়তো বাড়িয়েছে, নানা রকম
ইনকাম ট্যাক্সের স্ল্যাবটাকে কমিয়ে ছোট করেছে, বাড়িয়ে দিয়েছে বা কমিয়ে ছোট করেছে, এরকম ব্যাপার ট্যাপার যেগুলো আছে, আমদানি শুল্ক বাড়িয়েছে, এরকম নানা রকম ব্যাপার, অর্থনৈতিক যে ঘোষণা, কোনো জায়গায় সেস চালু করেছে, সেই ঘোষণায় জনসাধারণের মধ্যে উদ্বেগ বাড়ছে যে হয়তো জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে, কী হবে কী হবে। এই যে উদ্বেগ বেড়ে যাওয়া, উদ্বেগটা কি? কনসার্ন। তাহলে অর্থনৈতিক ঘোষণা আশানুরূপ না হয় জনসাধারণের মধ্যে উদ্বেগ বাড়ছে ইজ গ্রোয়িং, বাড়ছে। তাহলে ইংরেজিতে কী করবো আমরা? কনসার্ন হ্যাজ বিন গ্রোয়িং। দেখো, একটা জিনিস যদি অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে চলতে থাকে, সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি। তাহলে বাজেটটা 1 মাস আগে বেরিয়েছে কি 15 দিন আগে বেরিয়েছে, তারপর জনসাধারণের মধ্যে এই উদ্বেগগুলো চলছে, সেখানে কী হবে? কনসার্ন হ্যাজ বিন গ্রোয়িং আপ, কনসার্ন হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা হলো, এটা অনেক দিন ধরে হচ্ছে, হ্যাজ বিন গ্রোয়িং। কোথায় বাড়ছে? হ্যাজ বিন গ্রোয়িং। এখানে লোকের মধ্যে বাড়ছে, এটা আমরা উল্লেখ করতেও পারি, নাও করতে পারি। শুধু কনসার্ন হ্যাজ বিন গ্রোয়িং বললেই হতে পারে। কেন? অর্থনৈতিক ঘোষণা আশানুরূপ না হয়। গ্রোয়িং, যদি জনসাধারণের কথা বলি, অ্যামাং পাবলিক বলতে পারো, পিপল বলতে পারো, অ্যামং দ্য পাবলিক, এখানে একটা দিয়ে আসবে একটা, অ্যামং দ্য পাবলিক, অ্যামং দ্য পিপল। কেন? অর্থনৈতিক ঘোষণা, তাহলে কি বললাম? ইকোনমিক ফোরকাস্ট। এর কারণটা কি? that the economic forecast is not up to the mark, is not up to the mark। অর্থনৈতিক ঘোষণাটা তোমার যতটা আশা করা হচ্ছিল ততটা নয়। কনসার্ন হ্যাজ বিন গ্রোয়িং অ্যামং দ্য পাবলিক দ্যাট দি ইকোনমিক ফোরকাস্ট ইজ নট আপ টু দ্য মার্ক। এটাকে অন্যরকমভাবে আমরা বলতে পারি, না হওয়ায়, নট বিং, তাহলে ইকোনমিক ফোরকাস্ট নট বিং আপ টু দ্য মার্ক, এরকমভাবে আমরা করতে পারি। ইকোনমিক ফোরকাস্ট not being, দেখো একটা সেন্টেন্সের মধ্যে পার্ট যদি আমরা খেয়াল করে করি, তাহলে পরে অন্য কোথাও লিখতে গেলে আমরা সেটা ব্যবহার করতে পারবো। না হওয়ায়, নট বিং, এটাকে যদি মনে করে রাখি আমরা, তাহলে অন্য জায়গায় যেখানে প্রয়োজন হবে এটাকে এরকমভাবে ব্যবহার করতে পারবো। The economic forecast not being up to the mark কি হচ্ছে? কনসার্ন, the concern among the people P-E-O-P-L-E, people is growing up। বেড়ে চলেছে। তাহলে ইকোনমিক ফোরকাস্ট নট বিং আপ টু দ্য মার্ক, দি কনসার্ন অ্যামং দ্য পিপুল ইজ গ্রোয়িং আপ। এখানে দেখো, এখানে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস করিনি, বেড়ে চলছে, চলমান বোঝাচ্ছি, সেই জন্য ইজ গ্রোয়িং আপ করা হয়েছে। ওকে, তাহলে মোটামুটি বোঝা গেল। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট দিন আবার কয়েকটা বেঙ্গলি ফ্রেজ ইংরেজি নিয়ে বোঝাবো।